দেখো সকালবেলায় কী সব নিয়ে বসে পড়েছি। এইসব আমার যন্ত্রপাতি, শাকসবজি, তাই না? আমাদের সবসময় এই সবগুলো যন্ত্রপাতি বলি, কারণ আমরা এইসব নিয়ে কাজকর্ম করি, শাকসবজিগুলো, তাই না? তাহলে এইসব কচুগুলো এখন কাটতে হবে। কিন্তু মনে মনে ভাবছি কচু আমি কাটবো ঠিক আছে, কিন্তু এই কচু যখন আমি ধুতে যাব তখনই আমার হাতটা চুলকাবে। অ্যালার্জি অ্যালার্জি বলেছিলাম না, আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি যে কচুতে চুলকালে পরে একটুখানি নুন আর তেল ডলে দিই। কিন্তু তবুও আমি তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি, কারণ রিজুর বাবা থাকতে থাকতে যদি রিজুর বাবা ধুয়ে দেয়, জাস্ট এখন 7:45 বাজে, রিজুর বাবা যদি আমার একটু ধুয়ে দেয় তাহলে আমার উপকার হবে। আর এ দেখো না, রুটির তরকারি বসিয়ে দিয়েছি, রুটির তরকারি হচ্ছে আর আমি ঝটপট করে কচুগুলো কেটে নিই, তাহলে রিজুর বাবাকে ডাক দেবো, ধুয়ে দেবে। বুঝতে পারলে? এই কচুগুলো কিন্তু দারুণ লাগে, জানো তো? কচুর শাক খেতে দারুণ লাগে। তাহলে কচু শাকটা করবো, কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু করবো না, মাছের মাথা দিয়েও করবো না, শুধু রসুন আর কী দেবো, কালো জিরে ফোড়ন বা 5 ফোড়ন, ব্যাস এই দিয়েই আমি করবো কচুর শাক। তাই চেটেপুটে খেয়ে নেবে তো, মাছের মাথাও লাগবে না, চিংড়ি মাছও লাগবে না, তাহলে বেকার 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 খরচ করার কী দরকার? এই দিয়ে যখন সবাই খেয়ে নিচ্ছে, তাই না? তাহলে পরে আমি কেটে নিই, পরে আসছি তোমাদের সামনে, এখন আমি কিন্তু সামনে আসছি না তোমাদের। এই দেখো কি সুন্দর কচি কচু শাকটা, কিন্তু দারুণ এনেছে। কচু তো কাটলাম, রিজুর বাবাকে ডাক দিলাম, রিজুর বাবা বললে আমি এসে ভালো করে ধুয়ে দিচ্ছি। বাবা এইটুকু উপকার করলেই আমার যথেষ্ট, তাই না? আর এই দেখো ভোলা মাছ এনেছে, এই ভোলা মাছগুলো কিন্তু কাটতে হবে, কেটে আনেনি, কারণ মাছের কাটার দোকানে অনেক লাইন, কাটতে গেলে অনেকটা সময় চলে যাবে। ওর বাবা তাড়াতাড়ি কাজে চলে যাবে, জানো, 9:45, তাহলে হবে? দাঁড়িয়ে থাকলে হবে না, সেই জন্য আমাকেই করে নিতে হবে। ভালো করে আঁচ চালিয়ে নিই, তারপরে কেটে কুটে ধুয়ে তারপরে রান্না করতে হবে, তাই তো? অনেকদিন বাদে ভোলা মাছ আনলো, জানো? এই সময় এবার ভোলা মাছ, লোটে মাছ, সামুদ্রিক মাছ কিন্তু উঠবে। মাছ কেন বলো তো একদিন খেতে পারিনি, কারণ মাছের পেটে ডিম ছিল, এখন মনে হয় ডিম ফুটে বাচ্চাগুলো বেরোবে বা বেরিয়েও গেছে, সেই জন্য এখন আর অসুবিধা নেই, এখন সামুদ্রিক মাছ খাওয়া যাবে। আর এই মাছ ধরা বারণ কেন জানো তো? সরকার থেকেই বারণ আছে, বারণ আমরা কিন্তু নিজে নিজে কিন্তু এগুলো করিনি, এগুলো সরকার থেকেই নিষিদ্ধ আছে। 10রা পর্যন্ত মাছ ধরা নিয়ম, 2 মাস এই সামুদ্রিক মাছ কিন্তু ধরা যাবে না, কারণ মাছ এই সময় গর্ভবতী হয়, জানো তো? মাছের পেটে ডিম থাকে, আর এই মাছ যদি, ডিমওয়ালা মাছ যদি আমরা খেয়ে নিই, তাহলে কি করে মাছের সংখ্যা বাড়বে? বাচ্চা মাছগুলো তো হতেই পারবে না, তাই না? সেই সেই কারণেই মনে হয় সরকার থেকে বারণ আছে, এই 2 মাস এই ডিমওয়ালা মাছ বা সামুদ্রিক মাছ ধরা যাবে না। তাই আবার 10রা চলে গেছে, আবার এইসব সামুদ্রিক মাছগুলো বাজারে আসছে, সেই জন্য আমরা ভোলে মাছ পেয়েছি, লোটে মাছও উঠছে, লোটে মাছও খাবো, আমাদের একটা প্রিয় মাছ, আমাদের ফ্যামিলিতে সবাই লোটে মাছ খুব পছন্দ করে। তো সেটাও যেদিন রান্না করবো শেয়ার করবো, আজকে ভোলা মাছ পেয়েছে, এটাই রান্না করি। দেখো মুদিখানার মালপত্র এই ব্যাগ থেকে ঢেলে ফেললাম, এগুলো এখন গোছাতে হবে। মাছ বসিয়ে এসছি, ফাঁকে ফাঁকে তো কাজ করতে হবে। নুন এনেছে, এরকম ভিমবার সাবান, ছোলার ডাল, ফিয়ামা সাবান, এটা আমার খুব ফেভারিট একটা সাবান, কিন্তু এই ফিয়ামা দারুণ গন্ধ, আর এই কালারটা আমার বেশি ভালো লাগে, এই কালারটার জন্য, পার্পেল কালার বা বেগুনি কালার যাই বলো, দারুণ লাগে এই সাবানটা। তেজপাতা ফুরিয়ে গেছে একদম, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, 5 ফোড়ন, মুসুরির ডাল, অরলের ডাল আর গোটা মটন। একদিনকে ঘুগনি খেতে হবে এই গরমের মধ্যে, আর সার্ফ এক্সেল সাবান, আর এখানে আছে জিরে, গোটা জিরে। আমার জোয়ান কোথায়? আমার জোয়ান খুঁজে পাচ্ছি না, মনে হয় জোয়ান আনিনি ঠিক আছে, আনিও তো ছাড়বোই, আমার নেশার জিনিস না আনলে যাবে কোথায়? আর এই যে কোলগেট এনেছে, এটা কী কোলগেট? দেখো বেদ শক্তি কোলগেট, এটা কিন্তু আয়ুর্বেদিক, এটা কিন্তু কোনো ক্ষতি নেই খুব একটা, এই কোলগেটটা ভালো। আর এটা ধূপকাঠি, ব্যাস এইসব মুদিখানা টুকটাকি এবার গুছিয়ে ফেলতে হবে। কিন্তু আমার জোয়ান আনিনি, এখনই রিজুর বাবাকে ডাকবো, আমার নেশার জিনিসটা না আনলে মাথা খারাপ হয়ে গেলে, বউ যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে রান্নাবাড়ি সংসার কে চালাবে? নেশার জিনিসটা আনতেই ভুলে গেছে গো, এক্ষুনি বলবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলকে বলছি তোমরা এইভাবে আমাদের পাশে সব সময় থাকবে, আর আমাদের পথ চলাটাকে আরো এগিয়ে নিয়ে যাবে।
তোমরা পাশে না থাকলে আমরা কিন্তু এগোতে পারবো না। আর বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু করতে হবে, প্রত্যেকের ভিডিওতেই করতে হবে, প্রত্যেকের পাশে থাকতে হবে। আর এরকম মাছের ঝোলটা আমি দেখতে এসেছি, কিন্তু ঝোলটা এখনো সিদ্ধ হয়নি, আবারও ঢেকে দিতে হবে। ওই যে বলছিলাম মুদিখানার মালগুলো, মুদিখানায় জিনিসগুলো গোছাতে হবে, তার জন্য তো এখন এসে দেখলাম এখনো হয়নি, কমপ্লিট হয়নি। আর সেই পাশে আমি এই কাজগুলো সেরে নিই, ওটা হতে থাক। ঢাকা খুলে দেখি আলু বাবু সেদ্ধ হয়নি, তাহলে আবার ঢেকে দিলাম। আর এই তেজপাতাগুলো ঢালা হয়ে গেল। নুন 3 প্যাকেট রেখেছিল, 1 প্যাকেট কিন্তু আর জায়গা হলো না, এটাকে পরে ঢালবো। আর 2 জায়গায় দেখো 5 ফোড়ন, হলুদের কোটো একেবারেই ফাঁকা, এই হলুদটাকে ঢালতে হবে। এই হলুদটা ঢেলে নিই, একদম গোটোই ফাঁকা। এরপর আর একটা তরকারি আমি রান্না করতে পারবো না, তাহলে ছটপট হলুদটা ঢেলে নিই। প্যাকেটগুলো খালি হয়ে গেল, দেখো খালি প্যাকেটগুলো নিয়ে যেখানে সেখানে ফেলবো না, কারণ এই প্লাস্টিক কিন্তু খুব খারাপ জিনিস, যেখানে সেখানে ফেলতে নেই। তো আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে এইভাবে জমিয়ে রাখি সব কিছু প্লাস্টিক, তারপরে এগুলো নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, একদম পুড়িয়ে দিই, যেখানে সেখানে ফেলি না। খুব খারাপ জিনিস এই প্লাস্টিক আমাদের দেশ থেকে বর্জন করতে হবে, তাহলে এগুলো রেখে দিই, পুড়িয়ে ফেলতে হবে। মুদিখানার জিনিসপত্র তো গোছানো হয়ে গেল, এবার ভাবছি একটু রেস্ট নিই টাকার তলায়, আমি একটু হাওয়া খাই, আর এই কচুবাবু একটুখানি হাওয়া খা, ঠান্ডা হোক। তিনি তো গরম আছে তাই না, হেনা তো ঠান্ডা করছি আর আমিও ঠান্ডা করছি, প্রচণ্ড ঘেমে গেছি কাজ করতে করতে। এই হাওয়া খেতে খেতে কচুও ঠান্ডা হয়ে যাবে। কচু ঠান্ডা না হলে পরে চটকাতে হবে, তো ভালো করে চটকে তো রান্না করতে হবে, সেই জন্য একে ঠান্ডা করতে দিয়েছি। আর ওদিকেও মাছের ঝোলটা আমার হয়ে যাবে। আর রিজু জানো তো স্কুলে গেছে, মর্নিং স্কুল হচ্ছে, গরমের জন্য প্রচণ্ড গরম, সেই জন্য স্কুলে গেছে। ও আসবে 10:30টার মধ্যে চলে আসবে। এখন 9:45 বাজে, দেখো 9:45 বাজে, এখন 9:45 বাজে যাচ্ছে, বাজতে যাচ্ছে। দেখি আমিও আনতে যেতে পারি, বড় ছেলেও আনতে যেতে পারে, দেখা যাক। তাহলে তাকে রান্নাটা করে দিই, ওকে আনতে গেলে হবে, রান্নাটাও তো করে নিতে হবে তাই না, ছেলে আনার ব্যাপার আছে, বড় ছেলেকেই পাঠাতে পারি, নয় আমিও যেতে পারি। চলো। আর এই রিজু বাবা খেয়ে গেছে থালাটা, রেখে আসি, বেসিনে রেখে আসি। চলো। দেখো আমার গ্যাস এসছে, গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস দিতে এসছে। কত কষ্ট করে উপরে ওঠে বলো এরা, আমার তো 1 তলা সিঁড়ি দিয়ে উঠতে হয়, কিন্তু এরা 2 তলা 3 তলাতে উঠে যায়, যেখানে লিফট নেই তাই না শোনায়, উঠতে হয় না তোমার? কষ্ট তো হয় বলো, আমরা গ্যাস এখান থেকে এইটুকু টানতে পারি না। আর বলো ফ্ল্যাট বাড়িতে উঠতে হয়, এইটুকু বাচ্চা ছেলে, দেখি একটু ফ্রেন্ডসদের ভালো করে মুখ দেখাও। এই দেখো কত কষ্ট করে এই বয়সে, জানো ছেলেটা খুব ভালো গো, কথাবার্তা, মুখে সবসময় হাসি আর গান, হাসি। একটু গান শুনিয়ে দাও, একটা গান শুনিয়ে দাও, একটা গান করো তোমার যেটা ভালো লাগে। বন্ধু রে বন্ধু, তুই প্রথম তুই সে, তোরে আমি ভালোবাসি জানে সারা দেশ, বন্ধু রে। দেখো কত সুন্দর গানের গলা, এ যদি আরো মানে শিখতে পারতো তাহলে কত দূর এগিয়ে যেত বলো। প্রতিভা তো এইভাবেই ছড়িয়ে আছে, তাহলে তোমরা দেখতে পারলে। এ কিন্তু ছেলে মেয়ে কটা গিয়ে শোনায়, শুনবে বলে দাও ফ্রেন্ডসদের। 2 ছেলে বড় হয়ে গেছে তো? এক বড় ছেলের বয়স 13 বছর। আচ্ছা দেখো, আর ছোট ছেলের বয়স 7 বছর। ওকে দেখে মনে হবে, ছেলের পাশে দাঁড়ালে তো তোমাকে তো মনে দাদার ছেলে মনে হবে তাই না? আমি অনেক ছোট থেকে আমি এই কাজ করে যাচ্ছি, পড়াশোনা বেশি দূর আগাতে পারিনি, ক্লাস 3 শোনো, সমস্যা তো ছিল, সংসারে সমস্যা ছিল বলেই করতে পারিনি, একটু অভাব ছিল, ইচ্ছা তো ছিল বলো, পড়াশোনার ইচ্ছে ছিল, তো ইচ্ছা থাকলেও উপায় ছিল না, সংসারে হাল ধরতে হয়েছে। সংসারে হাল ধরেছি। আমার বয়স যখন 8 থেকে 9 বছর বয়স, তখন থেকে আমি এই কাজটা করে যাচ্ছি। ঠাকুরের আশীর্বাদে আমি মন দিয়ে কাজটা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দেখো কত ভালো ছেলে, সত্যি খুব ভালো ছেলে। হ্যাঁ হ্যাঁ, আসো, সাবধানে থেকো, শরীরে যত্ন নিও, কাজ করলে হবে না, ঠিক টাইম টু টাইম খেতে হবে, ঠিক আছে? আচ্ছা আসো। সারা হয়ে গেল, সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে, এবার পুজো করতে যাবো। কিন্তু জানো তো একটা ভুল হয়ে গেছে, অম্বুবাচী চলছে এই সময় আমার একটা কাজে ভুল হয়ে গেল, বড় ভুল হয়ে গেল। কিন্তু আমি জানতাম না, বিশ্বাস করে আমি জানতাম না, এখন জেনেছি। মা ঠাকুমাদের কাছ থেকে জেনে আসছি অম্বুবাচীর সময় যে ঠাকুরের মুখ ঢেকে রাখতে হয়, ওই কদিন পুজো দিতে নেই, সন্ধেবাতি দিতে নেই, এইসব নানান কথা, শুধু মা ঠাকুমা কেন, আত্মীয় স্বজন সকলের মুখেই এইসব শুনছি, কিন্তু সেটা পুরো ভুল বলে প্রমাণিত হলো আজকে আমার। তাই জন্য আর কি করবো,
সেই ভুল প্রমাণিত হলে বলে আজ থেকে নতুন নিয়ম আবার শুরু করতে হবে আমাকে, বুঝতে পারলে? আমার মা যেই শুনেছে যে অম্বুবাচী শুরু হয়েছে, আগে থেকে আমাকে বলছে যে অমুক দিন কিন্তু অম্বুবাচী। আমিও কিন্তু ক্যালেন্ডার দেখে রেখেছি, কিন্তু মা কি করেছে অম্বুবাচী শুরু হওয়ার আগের দিন থেকেই মানে পুজো টুজো দিয়ে সন্ধে দিয়ে একেবারে আগের মুহূর্তে অম্বুবাচী লাগার আগের মুহূর্তে পুজো টুজো করে নিয়ে সিংহাসন ঢেকে ঢুকে রেখেছে, ঠাকুরের মুখ ঢেকে রেখেছি। শুধু আমার মাই নয়, আমি অনেকেই দেখছি অম্বুবাচী লাগার আগের মুহূর্তে পুজো টুজো করে নিয়ে ঠাকুরের জল মিষ্টি ফুল গুছিয়ে সুন্দর করে ঠাকুর পরিষ্কার মানে সিংহাসনটা পরিষ্কার করে ঠাকুরটা একটু ঢেকে রাখছে, ঠাকুরের দরজা বন্ধ করে রাখছে, মানে ঠাকুরের কাছে আর যাবেই না, দরজাই খুলবে না, এই অবস্থা, বুঝতে পারলে? এই যে ঠাকুরের মুখ ঢেকে রাখা, পুজো আশ্রা বন্ধ করে, আমার মনে হচ্ছে এগুলো ভুল হচ্ছে, জানো তো? কারণ আমি অনেক সাধু সন্ন্যাসী বিশেষজ্ঞদের মুখ থেকে শুনছি যে না, নিত্যদিনের ঘরোয়া পুজো কিন্তু যেমন রীতিমতো হয়, যেমন আমরা করি প্রত্যেক দিন, সেই পুজো করা যাবে, ভোগ দেওয়া যাবে, সন্ধেবাতি দেওয়া যাবে, সব কিছুই করা যাবে। রিজুর বাবা এই তো শনিবারের দিনকে আদ্যাপীঠের মন্দিরে গিয়েছিল, সন্ধেবেলা দেখে মার সন্ধ্যা হচ্ছে, ভোগ নিবেদন হচ্ছে, পুজো সব কিছুই হচ্ছে নিয়ম মাফিক, দক্ষিণেশ্বরের মন্দিরেও হচ্ছে। তাহলে কেন আমরা কেন এই নিত্যদিনের পুজো করবো না, ঘরোয়া পুজো করবো না বলো তো? তাহলে এইসব নিয়মগুলো ভুল হচ্ছে না? শুধু দেখবে মাত্র পাড়ায় যেসব ছোটো ছোটো মন্দিরগুলো আছে না, সেই সব মন্দিরগুলোতে মার মূর্তিগুলো বা সেখানে ঢাকা থাকে, মন্দির বন্ধ থাকে, পর্দা দিয়ে ঢাকা থাকে, এই সবগুলো দেখবে। কিন্তু বড় বড় মন্দিরে কিন্তু পুজো আশ্রা রীতিমতো চলছে, সেখানে কিন্তু বন্ধ নেই। কামাখ্যার মন্দির যেটা আসামে অবস্থিত, সেই মায়ের মন্দির বন্ধ থাকবে 3 দিন, সেখানে পুজো হবে না, ভক্তরাও কিন্তু সেই ঠাকুর দর্শন করতে পারবে না 3 দিন। কারণ তোমরা জানো অনেকেই কম বেশি যে সেখানে মায়ের শরীরে যোনির যে অংশটা সেটা পড়েছিল, আর এই যোনি থেকেই তো সত্যি পৃথিবীর আমাদের প্রাণের সৃষ্টি হয়েছে, তাই না? তাই এই 3 দিন মায়ের মুখ দর্শন করা যাবে না। রজস্বলা বা ঋতুমতী হন, তাই জন্য এই সময় মন্দির বন্ধ থাকে। কামাখ্যা মায়ের মন্দিরে কিন্তু বিশাল মেলা হয়, লোকজন আনাগোনা হয়, প্রচুর ভিড়ভাট্টা হয়। আর একটা গল্প আছে, এটা জানি না সত্যি মিথ্যা কত দূর, আমি শুনেছি যে এই অম্বুবাচী লাগার আগের মুহূর্তে মায়ের সামনে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়, অনেক সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়, তারপরে মন্দিরের দরজা একদম লক করে দেওয়া হয়। তারপরে 3 দিন কেটে গেলে বিশেষ একটা যাগযজ্ঞ পুজোর মাধ্যমে সেই মন্দিরটা খোলা হয়। তখন খুলে কি দেখা যায় জানো? সেই সাদা কাপড়গুলো পুরো লাল টকটকে হয়ে গেছে, আর ওই কাপড়গুলো টুকরো টুকরো করে কেটে ভক্তদেরকে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। বহু মূল্যবান ওই কাপড়, কিন্তু আর পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু এখনো জোগাড় করতে পারিনি, আমি কামাখ্যায় গিয়েছিলাম, কিন্তু বাট সেই সময় আমি যেতেও পারিনি, আমার কাছে সেই কাপড়টাও নেই। তবে দেখি নেক্সট টাইম ট্রাই করে দেখবো যদি পাই। প্র্যাকটিক্যালি ফ্রেন্ডস, কথাটা ভেবে দেখো তো, যে আমাদের যদি বাড়িতে কেউ অসুস্থ হয়, তাহলে পরে আমরা তাকেই শুধু ডাক্তারখানায় নিয়ে যাই, তাই না? আমরা তো সবাই ডাক্তার দেখাই না। তাহলে শুধুমাত্র কামাখ্যা মায়ের মন্দিরে সেই মাই শুধু রজস্বলা হয় বা ঋতুমতী হয়, তাহলে কেন অন্যান্য দেবদেবীরা পুজো থেকে বিরত থাকবেন বা উপোস করে থাকবেন? আমার মনে হয় এগুলো একদম মানে ঠিক হচ্ছে না, বা আমরা ভুল এগুলো জানছি, তাই না? চলাকালীন জানো তো বহু নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের পরিবেশের চারপাশে ঘুরে বেড়ায়। খুব সাবধানে চলাফেরা করতে হবে, ঝগড়া অশান্তি থেকে বিরত থাকতে হবে, মাটি খোঁড়া যাবে না, গাছ লাগানো যাবে না, গৃহপ্রবেশ করানো যাবে না, বাড়ি তৈরির জন্য ভিত কাটা যাবে না, এমনকি বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শুভ কাজ, শুধু তাই নয়, যারা সন্তান ধারণ করবে বলে ভাবছো সেই কাজ থেকেও কিন্তু বিরত থাকতে হবে। যে কোনো শুভ কাজ থেকেই, মাঙ্গলিক কাজ, সব থেকেই বিরত থাকতে হবে এই অম্বুবাচী চলাকালীন। ধরনের মতো কাজও করা থেকে বিরত থাকতে হবে। তবে এই বছর কিন্তু তোমরা জানো তো, জগন্নাথের স্নানযাত্রা কিন্তু অম্বুবাচী লাগার পরেই কিন্তু এই শুভ কাজটা হয়েছিল, কিন্তু অন্যান্য শুভ কাজ কিন্তু করা যাবে না এই মুহূর্তে। তাহলে এবার এই কটা গুছিয়ে নিয়ে আমি পুজোয় বসবো। তাই জন্য আমি ভাবছি, বিশেষজ্ঞ সন্ন্যাসীদের কথা শুনে ভাবছি এতদিন যা মেনে এসছি, ঠাকুমা দিদিমা মাদের কথা সবটাই ভুল। আজ থেকে নতুন নিয়ম, আবার নতুনভাবে চলতে হবে। মুখগুলো ঢাকা আছে, আমি মায়ের মুখগুলো খুলে দেবো। আজকে কিন্তু রাত্রি 9টা 8টে অম্বুবাচী ছেড়ে যাবে। তাহলে আমি এখানে দুপুরবেলা পুজো করছি 1টার সময়, তাহলে এগুলো সব খুলে দিলাম, কারণ আমি ভুল জানতাম। যেটা ভুল জানি সেটা কেন আর মানবো, সেই জন্য এগুলো আমি খুলে দিচ্ছি। সব মায়ের মুখ আমি খুলে দেবো। আগের মতোই পুজো করেছি, কালী মাকেও জল মিষ্টি দিয়েছি। এই দেখো, যেমন নিত্যদিন পুজো করি আজকেও সেইভাবেই পুজোটা আমি করলাম। সব দেবদেবীর পুজোই কিন্তু আমি করেছি, অনেক দেবদেবী আছেন এখানে,
তাহলে তারা কেন উপোস করে থাকবে? কেউই উপোস করবে না। নিত্যদিনে ঘরোয়া পুজো নিত্যদিনের মতোই হবে, প্রতিদিনের নিয়মেই ঘরোয়া পুজো হবে। কচুর শাক নিয়ে নিয়েছি, মাছের ঝোল, আর এখানে আম আর দুধ দিয়ে ভাত দিয়ে খাবো আজকে। একটু ইচ্ছাও করেছিল। আর আম্বুবাচি চলাকালীন আমি শুনেছি যে আম দিয়ে দুধ দিয়ে একটু ভাত বা রুটি খেতে হয়। রোজ পারলে রোজ খাও, কিন্তু রোজ আমি পারিনি, তাই আজকে লাস্ট দিন, আজকে খাবো। তাহলে খাওয়া স্টার্ট করি। আর এদিকে জানো তো কারেন্ট চলে গেছে, উফ কি গরম লাগছে। কিন্তু এই যে হাওয়াটা আসছে, তাহলে পরে কচুর শাকটা খেয়ে বলি কেমন হয়েছে। দাঁড়া মুখে দিই। সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিইনি, মাছের মাথা দিইনি, তাও কিন্তু সুন্দর হয়েছে। সত্যি নিজের প্রশংসা নিজে করছি বলে ভেবো না, সত্যিই সুন্দর হয়েছে। রিজুর বাবা পাশে থাকলে বলতো, রিজু বলো, রিজু খেয়ে বলি, দাঁড়াও রিজুকে দিই, খাইয়ে দিই। দেখো রিজু কি বলবে। সত্যি সুন্দর। দেখো রিজুকে খাই দিলাম, রিজু কিন্তু বলছে ভালো হয়েছে। তাহলে পরে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন নেবে। আর বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে, তাই তো? তাহলে পরে আজকের মতো টাটা, দেখা।